ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইলো, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে আমি বলতাম, এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মডারেটর এবং উপস্থিত নেতৃবৃন্দ, পলিটিক্যাল পেশাজীবী, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আজকের যে প্রতিপাদ্য গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ, আমাদের কিনোট স্পিকার অত্যন্ত সুন্দরভাবে তার উপস্থাপনা শেষ করেছেন। তো আজকে সময় যেহেতু কম, আমরা কি পয়েন্টেই বলি। সরকার কিন্তু ইতিমধ্যেই আইনের লঙ্ঘন করেছে। আমরা বলতে চাই না যে ইন্টারিম গভর্নমেন্টের আইনগত ভিত্তি কি, সেই চ্যাপ্টারগুলো ইলেকশনের আগে শেষ হয়ে গিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের লিগ্যাল, পলিটিক্যাল এবং মোরাল বেসিস, সেগুলোর 17 মাস পড়াশোনা করা হয়েছে।
আমরা বলি যে সংস্কার কমিশন হয়েছিল এবং ঐকমত্য কমিশন হয়েছিল, সেখানে ডজনস রাজনৈতিক দল, পেশাজীবী নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ সবাই মিলে সেখানে ভূমিকা রেখেছেন। মনে হয় না বাংলাদেশের কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল হিস্ট্রিতে এত লম্বা সময় ধরে রাজনীতিবিদদের এত পড়াশোনা করতে হয়েছে। 17 মাস পড়াশোনা করে আপনারা একটা কনক্লুশনে এসেছেন। জুলাই সনদ এবং জুলাই আদেশ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, একটা গণভোট হয়েছে, সংসদের নির্বাচন হয়েছে। বিষয়গুলো কিন্তু ক্লোজড চ্যাপ্টার, এগুলো সমাপ্ত হয়েছে। নির্বাচনের আগের দিনও আপনারা বললেন না এই গণভোট প্রশ্নবিদ্ধ, আদেশ আইন না, গণভোট আমরা মানি না, এটা আমরা বুঝছি না, আরো একটু এক্সপ্লেন করেন। কোনো আওয়াজ হয়নি, হাইকোর্টের কোনো রুল হয়নি। যেই আপনি 2/3 আসন পেয়েছেন, আপনি একটা আপনি উত্থাপন করছেন। এটা হলো একটা টোটাল ডেভিয়েশন ফ্রম ন্যাশনাল কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক যে সমঝোতা বা ঐকমত্য, আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল জাতির মধ্যে, সেখান থেকে আপনারা জনমতকে উপেক্ষা করে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন, যার কারণে কি কি কনসিকুয়েন্স হবে কি নোট স্পিকার অত্যন্ত সুন্দরভাবে এখানে পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, লিগ্যাল কনসিকুয়েন্সেস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস কি হতে পারে। আজকের আমার দেশেও আপনি দেখবেন, আজকের আমার দেশে আপনি দেখতে পারবেন, এই যে হেডলাইনটা দেখবেন, এগুলোতে আপনি একা পারবেন না সামলাতে। এটা একটা ক্রাইসিস। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের অনেক ক্রাইসিস আছে যেখানে আপনার জনগণের সাপোর্ট লাগবে। আপনি যদি ডেভিয়েট করেন রেফারেন্ডাম থেকে, যেখানে 70% মানুষের কনসেন্ট এবং ডিসিশন রিফ্লেক্টেড হয়েছে, সরকারকে আমরা বলতে চাই, নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমরা বলি, আপনারা অনুগ্রহ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, কনসেনসাস হয়েছে, যেটা সনদে রিফ্লেক্টেড হয়েছে এবং জুলাই আদেশে রিফ্লেক্টেড হয়েছে, সেখান থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা ডেভিয়েট করেন না। ইতিমধ্যে আপনারা বেআইনি কাজ করেছেন। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বর্তমান সংসদের 2/3 সদস্য আইন লঙ্ঘন করেছেন। নাম্বার 2, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের জুলাই আদেশে আছে, সেটার অনেক কাজ আছে। দ্বিতীয় কক্ষের কাজ কি হবে, ফরমেশন কি হবে, প্রসিজিয়ার কি হবে, কোনো কিছু আলোচনা নেই। আপনারা এই আইন, গাইন, সংবিধান, গণভোট, পুরাতন সেই 17 মাস আগের একটা চ্যাপ্টারে আপনারা চলে গিয়েছেন। তো আমরা আশা করব এখনো সময় আছে, কারণ সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হলো 180 দিন। এই 180 দিন কে ঠিক করেছে? অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে। সেখানে জনগণ সাপোর্ট দিয়েছে। আপনি যদি 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করেন, আপনাকে, আমার হাম্বল ওপিনিয়ন হলো, আপনাকে 180 দিন পরে এই সংসদ বিলুপ্ত করতে হবে। সেই পথে যায়েন না। এখানে কি নোট স্পিকারের অনেক রিফ্লেকশন আছে, ইন্টেলেকচুয়াল, আমরা পড়েছি। আর আজকের নয়া দিগন্তে আমার একটা সাক্ষাৎকার আছে, বাকি কথা ওখানেই আছে। আমরা মনে করি গণভোট বাধ্যতামূলক। এটা লিগ্যাল, পলিটিক্যাল এবং মোরাল যে ফোর্স আছে, সেই ফোর্সের প্রতি এই সরকার সমর্থন দেওয়া উচিত। সংসদ সদস্যগণ আবারও জনগণের সেই রায়কে সম্মান প্রদর্শন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এবং আরেকটা বলে রাখি, আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স গুলো রেটিফাই না করে, সেগুলো ইগনোর করার কারণে আপনারা সংস্কারের মৌলিক একটা পার্সেন্টেজ আপনারা ইগনোর করেছেন। সেটি আমরা আশা করি আজকের নিউজ পেপারে আছে, যে সরকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়, ওনারা বলেছেন অনতি বিলম্বে এগুলো বিল আকারে আসবে। সেটি আপনারা, এখানে মাননীয় অপোজিশন লিডার আছেন, চিফ হুইপ আছেন, ওনারা তো রিপিটেডলি, এক্সস্টিভলি সংসদে এই বিষয়গুলো উত্থাপন করেছেন।
তখন আপনারা কোনো ডেডলাইন দিতে পারেননি যে আগামী 2 উইকসের মধ্যে আমরা নতুন একটা ড্রাফট করব, সেটা প্লেস করব, তাহলে আসেন। আপনারা বলেছেন একটা সংসদীয় কমিটি হবে, কমিটি করার কোনো প্রয়োজন নাই। একটা মিনি পার্লামেন্ট 17 মাস এগুলোর উপর কাজ করেছে, আমরা সমস্তগুলো রেডিমেড আছে, সমস্ত প্রতিবেদনগুলো রিফর্ম কমিশনের, ঐকমত্য কমিশনের সমস্ত কাজগুলো আমাদের সামনে আছে। মাননীয় সংসদ সদস্যগণ তার উপর রিফ্লেক্ট করে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন এবং পরবর্তী করণীয়গুলো নির্ধারণ করবেন। এই পথে সরকারকে ফিরে আসতে হবে। আমি সেদিকেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারে এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নাগরিক পার্টির সংস্কার